প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল উদ্দিন। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের লেকচার 4 আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না বলি আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে বলে নিচ্ছি, তোমরা যারা লেকচার 4 শুরু করছো তারা তারা বিগত যে লেকচারগুলো আছে, যেমন লেকচার 1, 2, 3 প্রথম অধ্যায়ের ওই সকল ক্লাসগুলো আগে করবে, তারপরে লেকচার 4 শুরু করবে। আচ্ছা, এখন আমরা এখানে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে লেকচার 4 প্রথমে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়। অর্থাৎ মানব জাতি তার অর্থনৈতিক সমস্যা সমাধানে যেসব কর্মপ্রচেষ্টা গ্রহণ করে থাকে তাকে মূলত 4টি ভাগে ভাগ করা হয় বা করা যায়। যেমন প্রথমটা হচ্ছে কি উৎপাদন, দ্বিতীয়টা হচ্ছে কি বিনিময়, তারপর হচ্ছে বন্টন এবং ভোগ। অর্থাৎ উৎপাদন বিষয়টা মূলত কি, আমরা নর্মালি উৎপাদন বলতে বোঝায় নতুন কোনো কিছু তৈরি বা সৃষ্টি করা, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায় মানুষের কারিগরি জ্ঞান ও দক্ষতাকে বা বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রকৃতিতে পাওয়া বা প্রকৃতিতে বিদ্যমান যে সকল সম্পত্তি রয়েছে তার বাড়তি উপযোগ সৃষ্টি করাকে, বা প্রকৃতিতে যে সকল সম্পত্তি বিদ্যমান তাকে কাজে লাগিয়ে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে মূলত বলা হয় উৎপাদন। ঠিক আছে, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে বিনিময়। অর্থাৎ বিনিময় বিষয়টা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে বিনিময় বলতে বোঝায় নির্দিষ্ট পরিমাণ দুটি দ্রব্য বা সেবা সামগ্রী নির্দিষ্ট অনুপাতে মালিকানা হস্তান্তর করাকে বলা হয় মূলত বিনিময়। এখন এখানে এখানে নির্দিষ্ট পরিমাণ দুইটা দ্রব্যের কথা বলছে, এবং এখানে দুইটা দেশের মধ্যে যদি বিনিময় হয় বা দুইটা মালিকের মধ্যে যদি বিনিময় হয়, মানে রদ বদল হবে, কি হবে, স্থানান্তর হবে। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশের পোশাক, তারপর হচ্ছে চা এবং চামড়ার বিনিময়ে আমরা যদি অন্য কোনো দেশ থেকে যদি আমরা কম্পিউটার অথবা আমরা বাড়ি কোনো যন্ত্রপাতি যদি আমরা নিয়ে আসি, তাহলে সেটা কি হবে, বিনিময় হবে। অর্থাৎ আমাদের কিছু প্রোডাক্ট তারা নিবে, তাদের প্রোডাক্টগুলো কি আমরা নিয়ে আসবো, বা তাদের দ্রব্য বা সেবা সামগ্রী দুইটা দেশের মধ্যে কি হবে উৎপন্ন। এখানে আছে দুইটা দ্রব্য, একটা দেশের দ্রব্য আর একটা দেশের দ্রব্যের সাথে কি হবে, মানে মালিকানা পরিবর্তন হবে বা স্থানান্তর হবে, এটা হচ্ছে মূলত বিনিময়। আচ্ছা, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে বন্টন। অর্থাৎ আমাদের উৎপাদিত বা উৎপন্ন যে সকল দ্রব্য বা সেবা সামগ্রী আছে সেটা আমরা কিভাবে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে আমরা কিভাবে বন্টন করব, সেই বিষয়টা অবশ্যই নির্ধারণ করতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের উৎপাদনে যে সকল উপকরণ অবদান রাখে, উৎপাদনে আমাদের 4টা বিষয়, আমাদের উৎপাদনের ক্ষেত্রে আমাদের চারটা বিষয় আমাদের কি রাখে, অবদান রাখে। যেমন একটা হচ্ছে ভূমি, প্রথম হচ্ছে কি ভূমি, তারপর হচ্ছে শ্রম, তারপর হচ্ছে মূলধন, তারপর হচ্ছে কি, এবং সর্বশেষ হচ্ছে কি সংগঠন। অর্থাৎ আমাদের উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই 4টা বিষয় আমাদের কি রাখে, অবদান রাখে বা উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজন। যেমন আমরা আমরা যখন ভূমি ব্যবহার করব, তাকে আমরা ভূমির যে মালিক আছে তাকে আমরা ভূমি ব্যবহারের বিনিময়ে সে তার ভূমির মালিককে আমরা কি প্রদান করব, আমরা ভূমির মালিককে আমরা খাজনা প্রদান করব, খাজনা দিতে হবে। তারপরে শ্রমের মালিককে আমরা দিব, অর্থাৎ যারা শ্রম বিনিয়োগ করবে সেই শ্রমের মালিককে আমরা কি দিব, মজুরি দিব। আমরা কি দিব, মজুরি দিব। আর মূলধনের মালিককে আমরা কি দিব, মূলধনের মালিককে আমরা দিব সুদ। আমরা কি দিব, সুদ। এবং সংগঠনের যে মালিক বা সংগঠন তাকে আমরা কি দিব, মুনাফা। কি দিব, মুনাফা। অর্থাৎ ভূমির মালিক পাবে খাজনা, শ্রমের মালিক পাবে মজুরি, মূলধনের মালিক পাবে সুদ, এবং সংগঠন মালিক পাবে কি, মুনাফা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যে বিষয়টা দেখব, অর্থাৎ এখানে আবার আমাদের যে বন্টনের যে বিষয়টা আছে সেটা আবার বন্টনের বিষয়টা কোনো দেশের বা আমরা যেই সমাজের বা যেই দেশের আমরা বন্টন ব্যবস্থা নিয়ে আলোচনা করতেছি, সেই বন্টন ব্যবস্থাটা বা তাদের বন্টনটা কীরকম হওয়া উচিত সেটা ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর কি করে, নির্ভর করে। অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থার উপর তাদের বন্টনের যে বিষয়টা আছে সেটা নির্ধারণ করা হয়। এখন আমরা এই অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কিত আলোচনা আমরা সামনে আসবো বা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে যে বিষয়টা হচ্ছে সর্বশেষ, যেমন
ভোগ। এই ভোগ যে বিষয়টা আছে সেটা হচ্ছে মানুষের বা মানব জাতির কর্ম প্রচেষ্টার মূল লক্ষ্য হচ্ছে কি ভোগ। ভোগ মানে কি গ্রহণ করা বা নিঃশেষ হয়ে যাওয়া বা সেটাকে অর্জন করা, এরকম টাইপের কিছু আমরা বলতে পারি। যেমন আমরা জানি যে মানুষ বা আমরা যারা কঠোর পরিশ্রম করি, অর্থাৎ সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মানুষ কি করে, তারা কঠোর পরিশ্রম করে নিশ্চয়ই তারা কি নির্দিষ্ট একটা লক্ষ্য অর্জনের জন্য বা লক্ষ্যে তারা পৌঁছানোর জন্য তারা এত পরিশ্রম, এত শারীরিক মানসিক আমরা যেটাই বলি না কেন তারা করে। কেন করে? নির্দিষ্ট একটা লক্ষ্য তাদের অবশ্যই আছে। আমরা যখন সেই লক্ষ্যটা যখন আমরা অর্জন হই বা অর্জিত হয়ে যায়, তখন কিন্তু আমাদের কি হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই কর্ম প্রচেষ্টাটা মূলত শেষ হয়ে। আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা দেখবো যে ভোগ। ভোগ হচ্ছে উৎপাদনের মানুষের কর্মপ্রচেষ্টার মূল লক্ষ্য কি ভোগ। যেমন এখানে আমরা লিখছি যে মানুষের কর্মপ্রচেষ্টার মূল লক্ষ্য হচ্ছে কি ভোগ। উপযোগ সৃষ্টি হলো উৎপাদন। উপযোগের সৃষ্টি হলো কি, অর্থাৎ উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়, আবার সেই উপযোগটা নিঃশেষ হয়ে যায় ভোগের মাধ্যমে। যদি আমরা একটু উদাহরণ দিই, যেমন উপযোগটা মূলত আসলে কি, উপযোগটা হচ্ছে অর্থনীতিতে আমরা ওই সব দ্রব্য বা সেবাকে আমরা নির্দেশ করি, যেই সকল দ্রব্য বা সেবার কি আছে মানুষের বিশেষ অভাব পূরণে সক্ষম বা বিশেষ অভাব পূরণ করতে পারে, ওই বিষয়টাকে আমরা মূলত আমরা কি বলি ভোগ, উপযোগ বলি। ঠিক আছে, সেই উপযোগ তৈরি করাটাই হলো কি উৎপাদনের মাধ্যমে সেই উপযোগটা কি হয়, তৈরি হয়। কিন্তু যেমন আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বলি, যেমন আমরা একটা ফ্যান বা পাখা, বৈদ্যুতিক পাখা, এই বৈদ্যুতিক পাখাটা যখন উৎপাদন হবে তখন মানুষের কি হবে, উপযোগটা সৃষ্টি হবে। সেই উপযোগটা নিঃশেষ হবে যখন এটা সে ব্যবহার করবে। পাখাটা যখন সে ব্যবহার করবে তখন তার কি হবে, উপযোগটা শেষ হয়ে যাবে। বা এটা যখন সে ভোগ করবে, আরামায়েশ করবে, যেমন আমরা জানি যে ওই ফ্যান কি করে, বৈদ্যুতিক পাখা আমাদের গরম নিবারণ করে বা শীতল করে, সেই গরমের অভাবটাকে আমাদের পূরণ করে। সে যখন পাখাটা ব্যবহার করবে গরমকালে, তখন তার কি উপযোগটা কি হয়ে যাবে, মানে সে যখন ভোগ করবে তখন তার উপযোগটা শেষ হয়ে যাবে বা নিঃশেষ হয়ে যাবে, এরকম আমরা বলতে পারি। তারপরে ভোগের মাধ্যমে উপযোগ সর্বোচ্চকরণ করাই হলো লক্ষ্য। অর্থাৎ ভোগের মাধ্যমে আমাদের যে উপযোগটা আছে, আমাদের যে অভাবটা আছে, সেই অভাবটাকে আমরা কি সম্পূর্ণ আমরা কি করব, আমরা অভাবটা পূরণ করব। আচ্ছা, যার জন্য মানবীয় কর্মপ্রচেষ্টা শুরু হল উৎপাদন। অর্থাৎ যার মাধ্যমে আমরা বলতে পারি যে আমাদের মানবীয় কর্মপ্রচেষ্টার শুরুটা হয় মূলত উৎপাদনের মাধ্যমে, আর শেষ হয় কিসের মাধ্যমে, ভোগের মাধ্যমে। তার মধ্যবর্তী দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কি বিনিময়, আর হচ্ছে কি বন্টন। আচ্ছা, বিনিময় এবং মধ্যবর্তী হলো বিনিময় এবং বন্টন। আচ্ছা, ভোগের উদ্দেশ্যে সমস্যার সৃষ্টি হয় এবং ভোগ দ্বারা কি সেই সমস্যার সমাধান ঘটে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থাটা মূলত আসলে কি, যেমন প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানা রূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ প্রত্যেক সমাজ বা দেশ বা অঞ্চলে ভিন্নতা অনুযায়ী তাদের অর্থনৈতিক যে ব্যবস্থাটা আছে এটা কি হয়, ভিন্ন প্রকৃতির হয়। যেমন আমরা এই সমাজে বা এই পৃথিবীতে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত। তার প্রথমটা হচ্ছে কি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতি, তারপর হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনীতি, 3 নম্বর হচ্ছে কি মিশ্র অর্থনীতি, 4 নম্বর হচ্ছে কি ইসলামী অর্থনীতি। আচ্ছা, এখন ধনতান্ত্রিক অর্থনীতিটা মূলত আসলে কি সেই বিষয় সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। আচ্ছা দেখো, প্রথমে ধনতান্ত্রিক যে অর্থনীতি আছে, যেমন যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে, বা এখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না বা সরকারি তদারকি থাকবে না, অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সেই অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলে। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু আবার দেখি। তাহলে আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করি যে আমাদের সমাজে বা আমাদের পৃথিবীতে 4 ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত আছে। তার মধ্যে একটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, নাম্বার 2 নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, নাম্বার 3 মিশ্র অর্থ ব্যবস্থা, নাম্বার 4 হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা।
প্রথম যেটা আছে যেমন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটা মূলত কি, যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের যে উপকরণগুলো আছে, উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। এখানে একটা কথা আছে, মালিকানাটা কি থাকবে, ব্যক্তিগত মালিকানা বিদ্যমান, এবং সরকারি কি থাকবে না, কোনো হস্তক্ষেপ থাকবে না। এবং দাম প্রক্রিয়াটা কি, অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হবে। কি হবে, বাজার পরিচালিত হবে। সে অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে পারি। আচ্ছা, অর্থাৎ এইখানে আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমাদের যে সম্পদগুলো আছে এগুলো শুধু ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকবে। এখানে সরকারের কোনো কার্যক্রম থাকবে না, সবগুলো ব্যক্তি বা বেসরকারি হাতে থাকবে বা ব্যক্তিকেন্দ্রিক থাকবে। আচ্ছা, এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো যদি আমরা এখানে কয়েকটা বৈশিষ্ট্য লিখছি, বইয়ের মধ্যে আরো বিস্তারিত আছে, আমরা এখান থেকে সংক্ষেপে কয়েকটা আলোচনা করার চেষ্টা করবো। যেমন প্রথমটা হচ্ছে কি, এর প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি থাকবে, পুঁজিপতি থাকবে বা যারা অঢেল সম্পদের মালিক বা এখানে তারা থাকবে, এবং এখানে একঝাঁক শ্রমিক শ্রেণী অবশ্যই থাকতে হবে। যদি শ্রমিক শ্রেণী না থাকে তাহলে আমাদের যে পুঁজিপতি যারা আছে তারা কি করতে পারবে না, তাদের কাঙ্ক্ষিত যে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী তারা উৎপাদন করতে পারবে না। আমাদের কোনো মিল ফ্যাক্টরি বা কারখানা বা আমাদের কি আমাদের যে প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে এগুলো আমাদের মূল তালিকা শক্তি কি, শ্রমিক। যদি শ্রমিক না থাকে তাহলে আমাদের একটা দেশের অর্থনীতি চাকা কি থাকবে না, সচল থাকবে না। তাহলে পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর অস্তিত্ব বা তারা বিদ্যমান অবশ্যই থাকতে হবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। 2 নম্বর যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। অবশ্যই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বৃহদায়তন বা বড় বড় আকারে কি হবে, উৎপাদন ব্যবস্থা কার্যক্রম থাকবে। তারপরে সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ, অর্থাৎ সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ। এখানে সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ বলতে আমরা জানি যে আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমাদের ব্যক্তিগত বা বেসরকারি হাতে কি থাকে, উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলো বিদ্যমান থাকে। এখন ব্যক্তিগত পর্যায়ে তারা এখানে অবাধ প্রতিযোগিতা থাকে বা তারা তাদের সম্পদ বা প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য নিশ্চয় এখানে অনেক ধরনের শ্রমিকের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে কি শ্রম বিভাগের সর্বোচ্চকরণ এখানে থাকবে বা থাকতে হবে। তারপর হচ্ছে একক উদ্যোগ, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমাদের ব্যবসায়িক বা আমাদের উৎপাদন বা উৎপাদিত দ্রব্যের যে উদ্যোগ যেগুলো আছে সেগুলো আমরা কি করব, আমরা এককভাবে গ্রহণ করব। এখানে কারো কোনো হস্তক্ষেপ থাকবে না, অর্থাৎ ব্যক্তি স্বাধীন বা সেই ব্যক্তি একাই তার প্রতিষ্ঠানে সে কি ধরনের পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করবে সেটা সে এককভাবে উদ্যোগ গ্রহণ করবে। সম্পদের ব্যক্তিগত মালিকানা অবশ্যই বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে। কি থাকবে, সম্পদের বা উৎপাদনের যে উপকরণগুলো যেগুলো সেগুলো মালিকানা ব্যক্তি পর্যায়ে থাকবে বা ব্যক্তিদের হাতে থাকবে বা বেসরকারি হাতে থাকবে। তারপর আরেকটা হচ্ছে উদ্যোগের স্বাধীনতা, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, উৎপাদক যখন কোনো কিছু উৎপাদন করবে সে কি বা সেই এই যে দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনের জন্য সে উদ্যোগ গ্রহণ করছে, এখানে তার সর্বোচ্চ স্বাধীনতা থাকবে। অর্থাৎ কেউ তাকে বাধা দিবে না যে তুমি ওইটা উৎপাদন না করে ওইটা উৎপাদন করো। তার কাছে যেটা প্রফিটেবল মনে হবে সে সেটাই কি করবে, অথবা সমাজে যেটার চাহিদা আছে বা যেটা সে উৎপাদন করে সে মুনাফা অর্জন করতে পারবে অধিক পরিমাণে, সে ওই সকল দ্রব্য বা সেবা সামগ্রী কি করবে, উৎপাদন করবে বা সে ওই উদ্যোগটাই কি সে গ্রহণ করবে। এজন্য আমরা বলতে পারি যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, উদ্যোগের স্বাধীনতা। তারপরে আরেকটা হচ্ছে যে ভোক্তার সার্বভৌমত্ব, অর্থাৎ এখানে অর্থ ব্যবস্থায় ভোক্তা হচ্ছে কি সম্রাট বা ভোক্তা বা ক্রেতা শ্রেণী যারা আছে তারা তাদের যে চাহিদা বা তাদের যে পছন্দ যেটা আছে সেটা কি ব্যক্তি দ্বারা কেউ তাদের এই পছন্দটাকে প্রভাবিত করতে পারবে না বা নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন এখানে ভোক্তা বা ক্রেতাদের তাদের চাহিদার ভিন্নতা বা বৈচিত্র্যতা অনুযায়ী উৎপাদক কি করবে, তাদের যে উৎপাদন বা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী কী হবে, বৈচিত্র্য হবে বা তারা বিভিন্ন ধরনের বা ক্রেতাদের চাহিদা অনুযায়ী তারা কি করবে, তাদের উৎপাদনের পরিমাণটা বা উৎপাদনটাও কি হবে, বৈচিত্র্যায়ন করবে। অর্থাৎ সে এখানে উৎপাদক সে এরকম কোনো কিছু উৎপাদন করবে না যেটা ব্যক্তির পছন্দ নয় বা ব্যক্তির উপর চাপাই দেবে যে এইটা উৎপাদন করছে এটাই তোমাকে ক্রয় করতে হবে। অর্থাৎ এখানে এটাই গ্রহণযোগ্য হবে, ভোক্তা বা ক্রেতা সামগ্রী যে সকল দ্রব্য বা সেবা সামগ্রী তারা চাহিদা দেখাবে ওই সকল তাদের চাহিদা অনুযায়ী এখানে
উৎপাদক কি করবে, ওই সকল দ্রব্য বা সেবা সামগ্রী তারা কি করবে, উৎপাদন করবে। আচ্ছা, তারপরে আরেকটা যে বিষয় আছে, যেমন 8 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় বা অবাধ বা অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থা বিদ্যমান। অর্থাৎ এখানে দামের যে বিষয়টা আছে বা প্রাইসিং যে ভ্যালুটা আছে, সেটা কি হবে, ভোক্তা এবং উৎপাদক উভয়ের দর কষাকষি বা ঘাত প্রতিঘাতের মাধ্যমে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর দামটা কি হবে, নির্ধারিত হবে। অর্থাৎ পূর্বে থেকে এরকম একটা দাম, যে এই দ্রব্যের দাম বা এই সেবা সামগ্রীর দাম এত টাকা, এটা নির্দিষ্ট বা ফিক্সড করা থাকবে না। এটা হচ্ছে তাদের দর কষাকষি বা ঘাত প্রতিঘাতের মাধ্যমে কি হবে, এই বা চাহিদা এবং যোগানের ভিত্তিতে তাদের এই গণতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর দামটা কি হবে, নির্ধারণ হবে। এজন্য বলা হয়েছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তারপরে আরেকটা হচ্ছে অবাধ প্রতিযোগিতা। অর্থাৎ গণতান্ত্রিক অর্থব্যবস্থায় অনেক প্রতিযোগিতা থাকবে উৎপাদকের মধ্যে। এজন্য আমরা বলতে পারি যে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। তারপরে সমাজে শ্রেণী বিভক্তি। অর্থাৎ এই গণতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজে আমরা জানি যে আমাদের একটা সমাজে বিভিন্ন শ্রেণীর লোক বা জনসংখ্যা থাকে, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সব ধরনের শ্রমিক বা লোক থাকে। এই বিষয়টা কি গণতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণী বিভক্তি বা এই যে সমাজের শ্রেণী বিভক্তিটা থাকবে। এখানে উচ্চবিত্ত যারা আছে তারা হচ্ছে শাসক এবং নিম্নবিত্ত তারা হচ্ছে শোষক, এইরকম আমরা বলতে পারি। মুনাফা অর্জন। অর্থাৎ গণতান্ত্রিক অর্থব্যবস্থার কর্মপ্রচেষ্টার বা এই অর্থব্যবস্থার যে মূল প্রতিপাদ্য যে বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কি, মুনাফা অর্জন। অর্থাৎ একজন উৎপাদক বা পুঁজিপতি সে কি করবে, সে মুনাফা অর্জন অবশ্যই করবে, কারণ সে ওই সকল পণ্য বা সেবা সামগ্রী সেটা উৎপাদন করবে যেটাতে কি মানুষের চাহিদা আছে, এবং সে যেটা উৎপাদন করে বা যেই সেবা সামগ্রীটা সে তৈরি করে সে মুনাফা অর্জন করতে পারবে, সে ওই ধরনের সেবা সামগ্রী বা পণ্যদ্রব্য কি করবে, উৎপাদন করবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা হচ্ছে আয় বন্টনে অসমতা। অর্থাৎ গণতান্ত্রিক অর্থব্যবস্থায় আয় বৈষম্যে অসমতা, এটা হচ্ছে কি একটা বৈশিষ্ট্য। যেমন আমরা বলতে পারি যে গণতান্ত্রিক অর্থব্যবস্থায় আমাদের সম্পদের বা উৎপাদনের উপকরণের যে উৎপাদনের উপকরণ কি, এগুলো যেহেতু ব্যক্তিগত মালিকানায় বিদ্যমান, সেই ব্যক্তিগত মালিকানায় বিদ্যমান থাকার কারণে আমাদের এই সম্পদ ব্যক্তি ক্ষেত্রে বা সব ব্যক্তির ক্ষেত্রে একই পরিমাণ সম্পদ থাকে না, কারো কাছে কম, কারো কাছে বেশি পরিমাণ সম্পত্তি থাকতে পারে। তাহলে আমরা যেই সকল ব্যক্তি বা যাদের কাছে বেশি পরিমাণ সম্পদ আছে, তারা নিশ্চয়ই তারা আয়টা বেশি অর্জন করতে পারবে, এবং যাদের সম্পদের পরিমাণ কম, তারা কি আয়টা কম অর্জন করতে পারবে। ঠিক আছে, এজন্যই আমরা আমাদের গণতান্ত্রিক অর্থব্যবস্থায় যেহেতু সম্পদের মালিকানা ব্যক্তিগত পর্যায়ে বিদ্যমান থাকে, এবং সেই ব্যক্তিগত পর্যায়ে বিদ্যমান থাকার কারণে এক এক ব্যক্তির নিকট এক এক পরিমাণে বা এক এক ধরনের কি থাকে, সম্পত্তি থাকে। সেই ক্ষেত্রে আমাদের সমাজের এই ব্যক্তি মালিকানার ক্ষেত্রে কি আমাদের আয় বন্টনে অসমতা দেখা দেয়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থার যে 2 নম্বর যে দ্বিতীয়তে যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা আছে, সেটা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা অথবা সমাজতান্ত্রিক অর্থনৈতিক অর্থব্যবস্থা যেটা আছে, সেটা আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। যেমন এখানে আমরা লিখছি যে নির্দেশমূলক অর্থনীতি, অর্থাৎ যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের ব্যক্তিগত মালিকানা নেই, উৎপাদিত সম্পদ মানুষের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বন্টন করা হয়, এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক সকল অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়, তাকে নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে। অর্থাৎ এখানে একটা কথা বলে রাখি যে আমরা ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে আমাদের প্রথম যে অর্থব্যবস্থাটা আছে সেটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। সেই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার ঠিক উল্টো বা বিপরীত হচ্ছে কি আমাদের নির্দেশমূলক অর্থনীতি বা সমাজতান্ত্রিক যে অর্থনীতি বা অর্থব্যবস্থাটা যেটা আছে, সেটা হচ্ছে কি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার ঠিক বিপরীত। আমরা পুঁজিবাদী বা আমাদের গণতান্ত্রিক অর্থব্যবস্থা আমরা দেখছিলাম যে আমাদের উৎপাদনের যে উপকরণগুলো সেগুলো আমাদের ব্যক্তি মালিকানায় বিদ্যমান, কিন্তু এখানে কি নেই, ব্যক্তি মালিকানায় বিদ্যমান নেই। উৎপাদিত যে উপকরণগুলো আছে সেগুলো কি মানুষের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, অর্থাৎ এখানে কি কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা রাষ্ট্রের অধীনে, বা সহজে আমরা বলতে গেলে আমরা সরকারের অধীনে কি থাকে, উৎপাদন উপকরণের যে মালিকানাগুলো আছে সেগুলো কি রাষ্ট্রীয়
রাষ্ট্র নিয়ন্ত্রণ করে বা সরকার নিয়ন্ত্রণ করে, আমরা সহজে বলতে পারি আর কি। তাহলে এখন আমরা দেখবো যে নির্দেশমূলক অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন কি কি বৈশিষ্ট্য আছে। যেমন আমরা দেখি এখানে প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা লিখলাম সেটা হচ্ছে শ্রেণী শোষণ অনুপস্থিত। অর্থাৎ আমরা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা দেখছি যে আমাদের সমাজে যেমন আমাদের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণীর লোকরা থাকে। ওইখানে নর্মালি আমাদের উচ্চবিত্ত যারা আছে তারা হচ্ছে শ্রেণী শাসক, আমরা তাদেরকে শাসক হিসেবে আমরা দেখলাম। আর নিম্নবিত্ত যারা আছে তারা হচ্ছে শোষক শ্রেণীর লোক বা জনসংখ্যা বা মানুষ। কিন্তু ওইখানে আমাদের গণতান্ত্রিক আমাদের শ্রেণী বৈষম্য ছিল, কিন্তু এখানে কি নাই, শ্রেণী শোষণ অনুপস্থিত। যেহেতু এখানে শ্রেণী শোষণ অনুপস্থিত কেন, যেহেতু আমাদের এই সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় আমাদের উৎপাদনের যে উপকরণগুলো যেহেতু সেগুলো কেন্দ্রীয় কর্তৃপক্ষ তথা সরকারের নিকট থাকে, তাহলে সরকার কি তার সমাজে বা তার দেশে যত ধরনের জনসংখ্যা আছে সকলের চাহিদা অনুযায়ী সে কি করে পণ্যদ্রব্য উৎপাদন করে বা সেবা সামগ্রী তৈরি করে থাকে। এজন্য এখানে শ্রেণী শোষণ নাই। উপকরণের ব্যক্তিগত মালিকানা নেই। উপকরণের ব্যক্তিগত মালিকানা নেই, এটা আমরা সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের গণতান্ত্রিক নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা উৎপাদন উপকরণের মালিকানা সরকারের নিকট থাকে বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিকট থাকে বা রাষ্ট্রের নিকট থাকে। এখানে ব্যক্তির কাছে কি নাই, মালিকানা থাকে না, যেটা গণতান্ত্রিক বা আমাদের পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ছিল। 3 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে আমাদের যৌথ রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। এখানে যৌথ রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান বলতে যে বিষয়টা বোঝানো হয়েছে এটা হচ্ছে যে আমরা যদি বলি যে নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় কৃষকেরা যৌথ শ্রমের ভিত্তিতে উৎপাদনে অংশগ্রহণ করে। বৃহৎ শিল্প কারখানা সহ অন্যান্য হাতের মালিকানা থাকে কি মূলত রাষ্ট্রের খাতে থাকে, এবং ক্ষুদ্র 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 কিছু ভূমি বসতবাড়ি নির্মাণের জন্য ব্যক্তি মালিকানা কি থাকে থাকতে পারে। অর্থাৎ আমরা এই নির্দেশ বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যৌথ রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমানের যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মালিকানার পরিপ্রেক্ষিতে এখানে কিছু সমাজের যে কৃষক যারা আছে তারা রাষ্ট্র বা সরকার থেকে কিছু পরিমাণ সম্পত্তি বা আমরা যদি ভূমি বলি তারা লিজ নিয়ে তারা নিজেদের মতো করে তারা কি করতে পারে, উৎপাদন করতে পারে। এখানে বৃহৎ বা বড় আকারের যে সম্পত্তিগুলো আছে এগুলো রাষ্ট্রের অধীনে থাকে, আর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু যেমন বসতবাড়ি, তারপরে কি আছে বসতবাড়ি নির্মাণের জন্য ব্যক্তি মালিকানায় কিছু কিছু ভূমি বা বসতবাড়ি এটা নির্মাণের জন্য তারা কৃষকের নিকট থাকতে পারে আর কি, এরকম বিষয়। তারপর আরেকটা হচ্ছে যে ব্যক্তিগত মুনাফার আশায় পণ্য উৎপাদিত হয় না। অর্থাৎ আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমরা দেখছি যে এখানে মুনাফার একটা বিষয় ছিল, যে এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদক তারা মূলত যে পণ্য দ্রব্যটা উৎপাদন করবে সেটা হচ্ছে কি তাদের নিজেদের চাহিদা অনুযায়ী, অর্থাৎ সমাজে যেই সকল দ্রব্য বা সেবা সামগ্রীর চাহিদা বেশি তারা ওই ধরনের পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে তারা কি অধিক পরিমাণে মুনাফাটা অর্জন করার চেষ্টা করবে। কিন্তু আমাদের এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এখানে ব্যক্তিগত মুনাফার আশায় কোনো দ্রব্য উৎপাদন করা হয় না। এখানে একটা দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা রাষ্ট্র বা সরকার তারা তার দেশের বিদ্যমান সকল জনসাধারণের চাহিদা মেটানোর উদ্দেশ্যে তারা তাদের পণ্যদ্রব্যটা কি করে উৎপাদন করে থাকে। আচ্ছা, তারপরে 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত। আমরা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দেখছিলাম যে আমাদের কি থাকে এখানে প্রতিযোগিতা বিদ্যমান থাকে, কিন্তু আমাদের সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় আমাদের অবাধ প্রতিযোগিতা এখন অনুপস্থিত, অর্থাৎ প্রতিযোগিতা তেমন থাকে না। তারপর একটা হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা। এটা আমরা সংজ্ঞা থেকে আমরা এটা বলতে পারি যে এখানে কেন্দ্রীয় পরিকল্পনা আছে, ঠিক আছে। এখানে অর্থাৎ সকল পরিকল্পনা কে করবে, কেন্দ্রীয় কর্তৃপক্ষ সরকার তথা রাষ্ট্র করে থাকে। তারপরে শ্রমিকদের স্বার্থ রক্ষা, অর্থাৎ আমাদের গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা দেখছিলাম যে আমাদের ওইখানে শ্রমিক শোষণ ছিল, কিন্তু এখানে আমাদের শ্রমিকদের শোষণ নাই, শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করা হয়। কারণ এখানে নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় সমাজে বিদ্যমান যে ধরনের শ্রমিক যারা আছে তাদের কাজের যে মূল্য বা তাদের কাজের শ্রমিকটা অর্থাৎ সরকার কর্তৃক বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক পূর্বে থেকে নির্ধারণ করা থাকে। এজন্য এখানে তাদের
শ্রমিকদের স্বার্থটা রক্ষা হয়, অর্থাৎ আমরা বলতে পারি এখানে শ্রমিক শোষণ নাই। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের কি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি বলতে আমরা এখানে যেটা বলবো বা আমরা যেটা বুঝি যে মুদ্রাস্ফীতি হচ্ছে কি কোন একটা, যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন 50 টাকা দিয়ে আমরা এখানে 50 টাকা দিয়ে আমরা 1 কেজি চাল কিনলাম। 1 কেজি কি কিনলাম? 1 কেজি চাল। 1 কেজি চাল আমরা যদি ঠিক এই মুহূর্তে আমরা 50 টাকা দিয়ে 1 কেজি চাল কিনছি, আমরা কিছুদিন পর আমরা যদি ঠিক 1 কেজি চাল যদি আমরা যদি এই 50 টাকা দিয়ে আমরা যদি আর 1 কেজি চাল পাই না, আমরা পাইলাম কয় কেজি চাল? আমরা পাইলাম ধরো হাফ কেজি চাল। হাফ কেজি, আমাদের টাকার পরিমাণ কিন্তু একই, কিন্তু আগে আমরা 50 টাকা দিয়ে 1 কেজি চাল কিনেছি বা ক্রয় করলাম, কিন্তু ঠিক কিছুদিন পর আমরা 50 টাকা দিয়ে আমরা 1 কেজি চাল কিনতে পারি না, আমরা হাফ কেজি চাল কিনলাম। তাহলে এখানে মূলত কি হইলো? পণ্যের দাম বেড়ে গেল। পণ্যের দাম বেড়ে গেল না? আমরা যেই 1 কেজি চাল কিনছি 50 টাকা দাম, কিন্তু ঠিক একই পরিমাণ টাকা দিয়ে আমরা আর আগের মতো আর 1 কেজি কিনতে পারতেছি না, আমরা হাফ কেজি কিনলাম। তার মানে এখানে অর্থের মূল্য বা অর্থের মূল্যমানের পরিবর্তন হয়েছে। অর্থাৎ যদি পণ্যের দাম বেড়ে যায়, অর্থের মূল্যমান কমে যায়, ওইটা হচ্ছে কি মূলত মুদ্রাস্ফীতি। আগে 50 টাকার মূল্য যতটুকু ছিল, এখন আর 50 টাকার মূল্য তত নাই, কমে গেছে। কারণ আমরা 50 টাকা দিয়ে 1 কেজি চাল কিনতাম, এখন 50 টাকা দিয়ে হাফ কেজি চাল কেনা লাগতেছে। তাহলে এখানে অর্থাৎ মুদ্রাস্ফীতি ওইটাই যদি আমাদের অর্থের মূল্যমান বা ক্রয় ক্ষমতা যদি হ্রাস পায়, ওইটাকে বলা হয় কি আমাদের মুদ্রাস্ফীতি। অর্থাৎ এখানে আমাদের সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা মুদ্রাস্ফীতি অনুপস্থিত। অর্থাৎ এখানে তোমাদের ধরো এখানে আমাদের পণ্য দ্রব্যের উৎপাদনটা অহরহর কমবেও না বাড়বেও না, যদি না কমে নাও বাড়ে, একটা ব্যালেন্সে থাকবে। এজন্য আমাদের এখানে মুদ্রাস্ফীতিটা কি নাই, এখানে অনুপস্থিত। তারপরে আমরা যেটা দেখবো যে সামাজিক নিরাপত্তা, অর্থাৎ সামাজিক নিরাপত্তা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা অবশ্যই থাকবে। যেমন আমরা যেটা মানুষের মৌলিক যে চাহিদা, যেটা যেমন অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এগুলো আমাদের সরকার বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক তার করে থাকে। এজন্য আমরা বলতে পারি যে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আমাদের সামাজিক নিরাপত্তা বিদ্যমান। তারপরে সুষম উন্নয়ন, অর্থাৎ এখানে উন্নয়নের যে বিষয়টা আছে এটা সুষম হবে। অর্থাৎ কোন এক পক্ষকে কেন্দ্র করে আমাদের এখানে উন্নয়নটা হবে না। এটা সমাজের বিদ্যমান ধনী গরিব যে যত ধরনের শ্রমিক লোকজন বা জনসংখ্যা থাকে না কেন, আমাদের উন্নয়নটা কি হবে? সুষমভাবে হবে বা সমভাবে বন্টন হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখবো যে 11 নম্বর আমাদের যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে বেকারত্বের অনুপস্থিত। অর্থাৎ আমাদের নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আমাদের বেকারত্ব অনুপস্থিত, এটা হচ্ছে তার অন্যতম একটা বৈশিষ্ট্য। কারণ এখানে যেহেতু আমাদের উৎপাদন উপকরণ মালিকানা যেহেতু আমাদের সরকার বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তাই সেই পরিপ্রেক্ষিতে আমাদের একটা দেশের সমাজ তারা তাদের যে জনসংখ্যা যারা আছে সকলকে কাজে লাগানোর ক্ষমতা তাদের হাতে থাকে, বা তারা সমাজে বিদ্যমান বেকার জনগোষ্ঠীকে কাজে লাগানোর মাধ্যমে সরকার বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ তারা কি করে? তাদের বেকারত্বের হারটাকে কমায় বা বেকারত্ব অনুপস্থিতি এখানে আমরা লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে বা বেকারত্ব অনুপস্থিতি থাকবে, এটাই স্বাভাবিক। সেটা হচ্ছে কোন ধরনের ক্ষেত্রে? নির্দেশমূলক অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, যে 3 নম্বর যে অর্থনৈতিক ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা এটা হচ্ছে, আমরা যদি এটা একটু বলি তাহলে আমরা এই তো পূর্বে যে ধনতান্ত্রিক এবং নির্দেশমূলক যে অর্থ ব্যবস্থাটা যেটা দেখলাম, সেই ধনতান্ত্রিক এবং নির্দেশমূলক অর্থ ব্যবস্থার সমন্বয়ে, এই দুইটার সমন্বয়ে আমাদের কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা গঠিত। আমরা যদি বলি যে অর্থ ব্যবস্থায় ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে, দুর্বলতা মানে কি? ধরো এখানে দোষগুলো পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে ঘরে উঠে, তাকে আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলি। অর্থাৎ মিশ্র অর্থ ব্যবস্থায় আমাদের কিছু বৈশিষ্ট্য থাকবে আমাদের ধনতন্ত্রের, কিছু বৈশিষ্ট্য থাকবে আমাদের কি সমাজতন্ত্রের। অর্থাৎ ধনতন্ত্র ও সমাজতন্ত্রের যে
আমাদের যে দোষগুলো আছে বা দুর্বলতাগুলো আছে এইগুলো আমরা কী করবো, ত্যাগ করবো এবং গুণগুলো আমরা গ্রহণ করে যে অর্থ ব্যবস্থাটা তৈরি হয় বা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ এখানে আমাদের এই মিশ্র অর্থ ব্যবস্থায় আমাদের উৎপাদনের যে উপকরণগুলো সেগুলো ব্যক্তি মালিকানা বিদ্যমানের পাশাপাশি আমাদের কি থাকবে, আমাদের সরকার বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিকট কি থাকবে। মিশ্র অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা প্রথমে যে বৈশিষ্ট্যটা আমরা লিখছি সেটা হচ্ছে যে আমাদের সরকারি ও বেসরকারি খাত কি বিদ্যমান। অর্থাৎ আমাদের মিশ্র অর্থ ব্যবস্থায় আমাদের সরকারি হস্তক্ষেপের পাশাপাশি আমাদের মানে অর্থনৈতিক যে উপকরণগুলো যেগুলো আছে সেগুলা সরকারির পাশাপাশি বা সেগুলো নিয়ন্ত্রণ সরকার পাশাপাশি কি বেসরকারি বা ব্যক্তি মালিকানাও করে থাকবে বা বিদ্যমান। তারপর হচ্ছে যে সরকারি বিনিয়োগ এখন থাকবে, সরকারি বিনিয়োগ থাকবে, তারপর হচ্ছে বেসরকারি বিনিয়োগ থাকবে। তারপরে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের সম্পদের মালিকানা। অর্থাৎ এখানে সম্পদের মালিকানা আমরা সংজ্ঞা থেকেই আমরা সংজ্ঞাটা আমরা একটু পূর্বে আমরা বলছি যে আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আমাদের কি উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানার পাশাপাশি কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকারের নিকট কি থাকে। তাহলে আমাদের সম্পদের মালিকানা কি উভয় পক্ষে থাকবে। এখানে আমাদের সরকারের নিকট কিছু থাকবে বা আমাদের কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিকট কিছু থাকবে, আরেকটা হচ্ছে কি আমাদের ব্যক্তি মালিকানায় থাকবে। তারপরে ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ এখানে ব্যক্তি স্বাধীনতা থাকবে। যেহেতু আমাদের উৎপাদনের কিছু কিছু উপকরণ আমাদের কি ব্যক্তিগত পর্যায়ে বিদ্যমান, তাহলে এখানে ব্যক্তি মালিকানা থাকবে। তারপর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেহেতু আমাদের এখানে আমাদের উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানা বিদ্যমান, তাহলে আমাদের এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি থাকবে বা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান। তারপর হচ্ছে মুনাফার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি যে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য যেহেতু আমাদের মিশ্র অর্থ ব্যবস্থায় আছে, তাহলে আমরা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমরা দেখছিলাম কি যে আমাদের যে মুনাফার যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি উৎপাদক সে ওই সকল দ্রব্য বা পণ্য সামগ্রী উৎপাদন করে যেই সকল দ্রব্য বা পণ্য সামগ্রীর চাহিদা কি ক্রেতাদের নিকট বিদ্যমান বা ক্রেতারা বেশি পরিমাণে চাহিদা দেখায়, ওই সকল পণ্য বা সেবা সামগ্রী তারা কি করে, তারা উৎপাদন করে, উৎপাদনের মাধ্যমে তারা মুনাফাটা অর্জন করে। তারপরে অর্থনৈতিক পরিকল্পনা এখানে কেন্দ্রীয় কর্তৃপক্ষ নিয়ে থাকে, তার পাশাপাশি আমাদের এখানে কি ব্যক্তি মালিকানা তারা সহযোগিতা করে থাকে। তারা মুদ্রাস্ফীতি এখানে উপস্থিত, কারণ এখানে যেহেতু কিছু কিছু সম্পদ বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যক্তি মালিকানা বিদ্যমান, সেই কারণে আমাদের এখানে কি থাকে, মুদ্রাস্ফীতিটা লক্ষ্য আমরা করি। তারপরে ভোক্তার সার্বভৌমত্ব, এখানে ভোক্তা স্বাধীন, অর্থাৎ ভোক্তা যেই সকল পণ্য দ্রব্য বা সেবা সামগ্রীর চাহিদা বেশি দেখাবে বা দেখায়, ওই সকল পণ্য বা সেবা সামগ্রী আমরা তৈরি করি বা তৈরি করতে হয়। তারপরে শ্রমিকদের স্বার্থ রক্ষা, এখানে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে। তারপর একটা হচ্ছে কি সামাজিক নিরাপত্তা। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা মিশ্র অর্থ ব্যবস্থায় আমরা লক্ষ্য করি। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের যে অর্থ ব্যবস্থার যে 4 নম্বর যে অর্থ ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে আমাদের ইসলামী অর্থনীতি বা ইসলামী অর্থ ব্যবস্থাটা যেটা আছে সেটা আমরা একটু দেখবো। যেমন আচ্ছা, তার আগে আমরা একটা কথা বলে রাখি যে আমরা বাংলাদেশের যে অর্থ ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে কি মিশ্র অর্থ ব্যবস্থা। অর্থাৎ বাংলাদেশের অর্থ ব্যবস্থাটা মিশ্র কেন, এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের সম্পদের যে উপকরণগুলো আছে এই কিছু উপকরণগুলো ব্যক্তি মালিকানায় বিদ্যমান এবং কিছু কি সরকারের হাতে থাকে। এজন্য আমরা বলতে পারি যে বাংলাদেশ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার একটি দেশ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখবো যে ইসলামিক অর্থ ব্যবস্থাটা কি। ইসলামী শরীয়ত মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে। অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থাটা সম্পূর্ণটা কি কোরআন এবং হাদিসের আলোকে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ তার এই দুইটার সমন্বয়ে কি হবে, এটা পরিচালিত হবে। তার বাইরে এটা পরিচালিত হওয়া যাবে না। এখন আমরা যদি ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যটা আমরা কয়েকটা বৈশিষ্ট্য আমরা এখানে লিখছি, আমরা একটু আলোচনা করি। যেমন প্রথমটা হচ্ছে কি ইসলামী শরীয়ত, অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী শরীয়ত মোতাবেক এটা পরিচালিত হবে বা এটার কার্যক্রমগুলো বাস্তবায়িত হবে। তারপর হচ্ছে হালাল ও হারাম, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে যে সকল বিষয়গুলোকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যে সকল বিষয়গুলো হালাল এবং হারাম বলে গেছেন ওইগুলো আমাদের কি করতে হবে, মানতে হবে। অর্থাৎ হালালগুলা
গ্রহণ এবং হারামগুলো কি করতে হবে, বর্জন করতে হবে। তারপর হচ্ছে কি সম্পদের মালিকানা। আমরা ইতিপূর্বে দেখলাম, আমরা যে তিনটা অর্থ ব্যবস্থা আলোচনা করছি, যেমন আমাদের ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং মিশ্র, ওই তিনটাতে আমরা দেখছি যে কিছুতে আমাদের কি ছিল, আমাদের উৎপাদনের যে উপকরণগুলো ছিল এগুলো ব্যক্তি মালিকানায়, আবার কোনোটাতে ছিল আমাদের কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকারের খাতে ছিল, আবার কোনোটাতে ছিল কি, কিছু ছিল সরকারি খাতে এবং কিছু ছিল কি ব্যক্তি মালিকানায়। কিন্তু আমাদের এই যে ইসলামী যে অর্থ ব্যবস্থাটা আছে সেটার সম্পূর্ণ মালিকানা কার থাকবে, সম্পূর্ণ মালিকানা বা অর্থাৎ আমাদের প্রকৃতি, অর্থাৎ আমরা যদি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের যা কিছু আছে সব কিছুর মালিকানাকে আল্লাহ তাআলা, সব কিছু মালিককে, সব কিছু মালিক আল্লাহ। এটা আমরা যারা মুসলিম আছি এটা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি, এটা আমরা ধারণ করি যে আমাদের যা কিছু আছে বা আমরা চোখ দিয়ে যা কিছু দেখি এবং দেখি না, আসমান এবং জমিনে যা আছে সব কিছুর মালিক কে, একমাত্র একজন, কে, আল্লাহ তাআলা। ঠিক আছে, আল্লাহ তাআলা। এজন্যই বলা হয় যে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সুদ, ঘুষ ও মজুদদারি রহিতকরণ। অর্থাৎ আমাদের ইসলামী অর্থ ব্যবস্থায় আমাদের এখানে সুদ, ঘুষ এবং পণ্যের যে মজুদ দর আছে, বা আমরা পণ্যটা কি করে আমরা মজুদ রেখে দিলাম, এইরকম বিষয়গুলা এখানে করা যাবে না। অর্থাৎ অতিরিক্ত মুনাফাটা এখানে গ্রহণযোগ্য নয়, বা ভোক্তাদের ঠকিয়ে আমাদের এখানে মুনাফা অর্জন করা যাবে না। তারপর সম্পদের বন্টন, অর্থাৎ এই সম্পদের বন্টনটা এখানে আমাদের কি হবে, কোরআন এবং হাদিসের আলোকে যেভাবে নির্দেশনা দেওয়া আছে ওই প্রেক্ষিতে আমাদের বন্টন করতে হবে। তারপরে যেটা আছে যেমন ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন, অর্থাৎ ইসলামী শ্রমনীতির বাস্তবায়নটা কি হবে, অর্থাৎ এখানে শ্রমিকদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আছে, যেমন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তাকে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। ঠিক আছে, অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থায় আমাদের শ্রমিকদের শোষণটা কি অনুপস্থিত, বা শ্রমিকদের শোষণটা এখানে গ্রহণযোগ্য নয়। তাদের পারিশ্রমিকটা তাদের গায়ের ঘাম শুকানোর পূর্বে তাদেরকে দেওয়া উচিত বা প্রয়োজন বা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের এই অর্থনীতিটাকে 1933 সালে রাগনার ফ্রিশ তিনি ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, মানে ব্যষ্টিক ও সামষ্টিক এই দুইটা শাখায় বা দুইটা ভাগে সে অর্থনীতিটাকে ভাগ করেছে। সেটা হচ্ছে 1933 সালে, তার নাম হচ্ছে রাগনার ফ্রিশ। এখন এই ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতিটা মূলত আসলে কি সেটা আমরা একটু খুব সংক্ষেপে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি ব্যষ্টিক। ব্যষ্টিক হচ্ছে অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথকভাবে, অর্থাৎ পৃথক পৃথক বা খণ্ড খণ্ড বা অল্প অল্প বা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যখন আলোচনা বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। ব্যষ্টিক বা এটার ইংরেজি শব্দ হচ্ছে মাইক্রো। কি? মাইক্রো, MICRO। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। আর হচ্ছে মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস হতে এসেছে। তারপর একটা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতির আওতা এবং পরিধি কি হবে, ক্ষুদ্র বা অল্প। এর মাধ্যমে অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে আমরা একটা দেশের অর্থনীতির খণ্ড বা আংশিক চিত্র আমরা পাই। সামষ্টিকটা কি আসলে? সামষ্টিকটা হচ্ছে যে বৃহৎ বা বিস্তারিত আলোচনা। যেমন আমরা যদি বলি যে অর্থনীতির আওতাভুক্ত কোনো বিষয়কে যখন সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে। অর্থাৎ সামষ্টিক হচ্ছে বিস্তারিত বা বৃহৎ বা সামগ্রিক আলোচনা, আর সামষ্টিক বা ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। আর হচ্ছে কি ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস হতে এসেছে,
সাম- সামষ্টিক অর্থনীতির আওতা এবং পরিধি কি ব্যাপক, আর হচ্ছে কি এর মাধ্যমে অর্থাৎ সামষ্টিক অর্থনীতির মাধ্যমে দেশের সামগ্রিক বা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। অর্থাৎ যদি আমরা সংক্ষেপে আমরা যদি বলি যে বেসিক হচ্ছে যে কোনো একটা অর্থনীতি যখন কোনো একটা দেশ বা সমাজের অর্থনীতিটাকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র বা আংশিক আকারে আলোচনা করা হয় তখন সেটা হবে বেসিক, আর সামগ্রিক বৃহৎ বা বিশ্লেষণধর্মিক যদি আলোচনা করা হয় সেটা হচ্ছে কি সামষ্টিক। তাহলে বেসিক যেমন এখানে একটা শব্দ আছে মাইক্রো, আমরা জানি যে মাইক্রো বা মাইক্রো গাড়ি, আমরা জানি যে বাস গাড়ির তুলনায় মাইক্রো গাড়ির গঠনতন্ত্রটা কি একটু ক্ষুদ্র বা ছোট আকার হয়ে থাকে, এজন্য আমরা এই মাইক্রো শব্দের অর্থ আমরা খুব সহজে বলতে পারি যেটা ছোট বা ক্ষুদ্র। আর এই মাইক্রোটা এসেছে বেস্টিকের ইংরেজি শব্দ হচ্ছে মাইক্রো, তার মানে বেস্টিক অর্থ হচ্ছে কি ক্ষুদ্র, অল্প বা কম পরিমাণে এরকম নির্দেশ করে। আর সামষ্টিক মানে কি ম্যাক্রো। এটা এভাবে আমরা মনে রাখতে পারি যে মাইক্রো মানে কি মাইক্রো গাড়ি ছোট থাকে, এটার গঠনতন্ত্র বা আকৃতিটা ছোট থাকে, এজন্য মাইক্রো, যেহেতু বেস্টিকের ইংরেজি শব্দ মাইক্রো সেহেতু মাইক্রো অর্থ হচ্ছে কি ছোট বা ক্ষুদ্র। আচ্ছা, তাহলে বেস্টিকটা হবে কি ক্ষুদ্র পরিসর আলোচনা, আর সামষ্টিক হবে কি বৃহৎ পরিসর আলোচনা। এখন যদি আমরা কোনো একটা পরিবারের অর্থনৈতিক কার্যকলাপ যদি আমরা আলোচনা করি, তাহলে ধরো একটা পরিবারে 5 জন সদস্য আছে, একটা পরিবারে 5 জন সদস্য আছে। এখানে যদি আমরা একজন ব্যক্তির অর্থনৈতিক কর্মকাণ্ড বা তার অর্থনৈতিক কর্মকাণ্ড যদি আলোচনা করি, তাহলে এই একজন ব্যক্তিটা হবে কি বেস্টিক, আর 5 জনেরটা হবে কি, বা একটা পরিবারের আলোচনাটা হবে কি সামষ্টিক। ঠিক একইভাবে আমরা যদি একটা দেশের, যেমন ধরো একটা দেশে যদি কোনো একটা বিভাগ বা কোনো একটা অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডটাকে যদি আমরা আলোচনা করি, তাহলে সেটা হবে কি বেস্টিক, এবং সমগ্র দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডটা হবে কি আলোচনাটা, এটা হবে কি সামষ্টিক। ঠিক একইভাবে যদি আমরা আমরা পুরো বিশ্বের এক কথা বলি, তাহলে পুরো বিশ্বের মধ্যে যদি আমরা কোনো একটা মহাদেশের অর্থনৈতিক কার্যক্রমকে যদি আমরা আলোচনা করি, সেটা হবে কি বেস্টিক, এবং পুরো বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হবে কি সামষ্টিক। আশা করি তোমরা এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারছো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই লেকচার 4 আমরা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি, কারণ আমরা লেকচার 1 থেকে 4 পর্যন্ত আমরা প্রথম অধ্যায়ের যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করছি। এর পরবর্তী লেকচারে সম্ভবত আমরা এই অধ্যায়ের বোর্ডে আসা বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা করব। তাহলে এখন তোমরা যদি আমার এই ক্লাস দেখে বা ক্লাসগুলো করে তোমরা যদি কিঞ্চিত পরিমাণে উপকৃত হও, তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্টস করবে, এবং তোমাদের বন্ধুরা যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবে, বা তাদেরকে তোমরা শেয়ার করবে যাতে তারা উপকৃত হতে পারে। তো আজকের মতো আমরা আমাদের এই লেকচার 4 এখানেই আমরা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।